আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু আনাদার নিউ ভিডিও। আজকের এই ভিডিওতে আমরা সকালে বের হয়েছি প্রায় 9টার দিকে। আমাদের গন্তব্যস্থল 3টা, দেখা যাক কয়টাতে ঘুরতে পারি। তো আমরা প্রথমে গিয়েছিলাম গণভবনে। এখানে আসলে এখন এই অবস্থায় মানে দেশের এই পরিস্থিতি অবস্থায় ঢোকা তো অনেক টাফ। তারপরে আমাদের একজন পরিচিত মামা ছিল, আসলে আমার মামা না, কাইসের ভাইয়ের মামা। তো উনি ব্যবস্থা করে আমাদেরকে নিয়ে যায়। আসলে ঢুকতেই দেখি এরকম মেট্রোতে ট্রেন যাচ্ছে, তো এটা দেখে ভালোই লাগলো গণভবনের ভিতরে। তারপরে আমরা আস্তে আস্তে সামনের দিক এগোতে যাই। আসলে সামনে থেকে এই জিনিসটা দেখা এখন তো অনেক টাফ, পরিচিত ছাড়া বা কোনো লিঙ্ক ছাড়া আসলে এখানে ঢোকা তো অসম্ভব। আর আমরা চেয়েছিলাম আর একটু ভিতরে ঢুকতে, কিন্তু ওখানে তো এখন কোনোভাবেই পারমিশন দিবে না, আর দিলেও হয়তো পারমিশন নেওয়ার জন্য 2-3 দিন আগে থেকে পারমিশন নিতে হবে। তো আমরা যেহেতু হঠাৎ করে প্ল্যান করেছিলাম, তো কিছু করার নাই, বাইরে থেকে দেখে আমাদের চলে আসতে হয়। তো এখানে গিয়ে আমার বারবার মনে হচ্ছিল যে জুলাই মাসে যে আন্দোলনটা হয়, এখানে কত কি মোমবাতি জ্বালিয়ে কত সুন্দরভাবে সাজিয়ে কত কিছু করেছিল, তো ওগুলোই বারবার চোখের উপরে ভাসছিল। আর মনে হচ্ছিল যে আমিও যদি ওই সময় এরকম অবস্থায় এরকম জায়গায় থাকতে পারতাম, সামনাসামনি দেখতে পারতাম। তো যাই হোক, ওরকম তো আসলে পরিস্থিতি সবার সব রকম থাকে না। তো আমরা এসেছিলাম সেই একদম রোদ তখন ছিল প্রায় বাজে 11টা, 11:30 হয়তো বাজে। আমরা সকালে না খেয়ে বের হয়েছিলাম, কারণ খাবার আশায় করলে আসলে কোনো জায়গাতেই আমরা ঠিকভাবে গিয়ে সেখানে 2-3টা জায়গা দেখে ফিরে আসা অসম্ভব ছিল। তো আমরা এই জন্য না খেয়েই বের হয়েছিলাম। সেদিন আমরা গণভবনের আসলে সিঁড়িগুলোতে বসেছিলাম, ওখানে ছবি তুলছিলাম, কিন্তু তারপরে বারবার কিছু আর্মি বিডিআর এসে আমাদেরকে বলছিল যে উপরে যাওয়া যাবে না। আমরা জাস্ট কয়েকটা সিঁড়ি উপরে উঠেই ছিলাম, তারপরেও বলছিল উপরে যাওয়া যাবে না। তো আমরা ওখানে বেশিক্ষণ দেরি করি নাই, এর জন্যই যে হয়তো ওখানে আসলে সমস্যা ওরা যাতে দিচ্ছে না, এর জন্য ওখানে আমরা বেশিক্ষণ থাকি নাই। তারপরে চারিদিকটা ঘুরে দেখার জন্য এই তো আমরা হাঁটাহাঁটি করে চারিদিক দেখা শুরু করি। আর এদিকে রাফিদের অনেক ক্ষুধা পেয়ে যায়, তো ওর জন্য খুব তাড়াতাড়ি করে গণভবন থেকে বের হওয়ার চেষ্টা করছিলাম। জাস্ট কয়েকটা পিকচার ক্লিক করেছি যাতে খুব তাড়াতাড়ি চারিদিকটা দেখে আমরা বের হয়ে ব্রেকফাস্টটা করতে পারি। প্রচন্ড রোদ থাকে, আমরা বেশিক্ষণ থাকতে পারি না। আমরা জাস্ট বের হয়ে একটা রেস্টুরেন্টের সামনে ছিল, একটা গণভবনের সামনে একটা রেস্টুরেন্ট ছিল, আসলে নামটা খুব একটা মনে নাই। জাস্ট ক্ষুধা লেগেছিল আর গরমের জন্য আমরা তাড়াহুড়া করে রেস্টুরেন্টটাতে চলে যাই। তবে খাবার মোটামুটি ভালোই ছিল, খারাপ ছিল না। তো আমরা এখানে বসে জাস্ট মানে রেস্টুরেন্টটাও তো সকালে এত তাড়াতাড়ি আসলে খোলে না, আর ওদের প্রস্তুতিও থাকে অনেক কিছু। তারপরে আমরা বসেছি, ওরা আমাদেরকে যথেষ্ট তাড়াতাড়ি খাবারও সার্ভ করেছে। আমরাই ছিলাম প্রথম কাস্টমার ওদের। তো আমরা জাস্ট গিয়েই ওরা এসি দিয়ে দেয়, তারপরে আমাদেরকে বসে ঠান্ডা পানি দেয়, অনেক সুন্দর ব্যবহারও করেছিল, সার্ভও করেছিল অনেক সুন্দর ভালোভাবে। আমাদের স্যুপ চলে আসে প্রথমে অনেক তাড়াতাড়ি, তারপরে স্যুপটা খাওয়া শেষ হয়ে গেলে তারপরে ওরা আমাদেরকে নুডলসটা নিয়ে এসে দেয়। চাউমিনটা আসলে রাফিদের জন্য নেওয়া, কারণ ও স্যুপ খায় না তেমন, ও চাউমিন খেতে খুব ভালোবাসে। আর ওর ক্ষুধা লেগেছিল বলে আমরা খুব তাড়াতাড়ি করে রেস্টুরেন্টে চলে যাই। তো ও অনেক ভালো করে সুন্দর করে খেয়েছিল। আর আমাদের মতো গরমে হেঁটে হেঁটে রোদের মধ্যে হেঁটে হেঁটে কোথাও ঘুরতে যাওয়া বা কোথাও কাজে যাওয়া আসলে ওরা অভ্যস্ত না বলে ওরা অনেক বিরক্ত হয়ে গিয়েছিল, 2 ভাই বোন ওরা দুজনেই। তো এর জন্য আমরা খুব তাড়াতাড়ি করে আসলে ব্রেকফাস্টটা শেষ করে আমরা আমাদের নেক্সট গন্তব্যের জন্য রওনা হয়নি। এরপর কোথায় যাচ্ছি সেটা একটু পরে দেখতে পারবেন। আমরা চলে গেলাম মেট্রো স্টেশনে, ওখানে আমরা ট্রেনে করে আমরা যাব আমাদের নেক্সট জায়গাতে। তো আপু যেহেতু মেট্রো স্টেশন বাংলাদেশে তো দেখে নাই, তো এই হিসেবে ওখানে ঘোরা হবে, দেখা হবে, আর আমাদের সময়টা অনেক তাড়াতাড়ি বেঁচে যাবে। এর কারণে আসলে ট্রেনে উঠে আমাদের নেক্সট গন্তব্যে যাওয়ার খুবই ইচ্ছে ছিল, আর সেটাই সফল হয়েছে। আমরা অনেক তাড়াতাড়ি চলে এসেছি, এসে আমাদেরকে কিছুক্ষণ দাঁড়িয়ে থাকতে হয়। লালবাগ কেল্লাতে আমরা চলে এসেছি। তো এখানে তো 2টার পরে খোলে, তো 2টার আগে আমরা চলে এসেছিলাম। তারপর যাই হোক, গরমের মধ্যে দাঁড়িয়ে থাকার পরে আমাদের অপেক্ষার ফল আমরা পেয়েছি। তারপরে পুরোটা এখানে আমাদের বেশি সময় লাগে না ঘুরতে, কারণ এটাও খুব একটা ছোট জায়গা, আর জাস্ট দেখার মতো কয়েকটা ছবি তুলে জাস্ট দেখে শুনে তারপরে আমরা আবার, এগুলো তো আসলে দেখার মতো জিনিস যেরকম সেরকম শুনে সুখে বা জেনে রাখারও অনেক বিষয় থাকে। এখানে আসলে পরিবিবি ছিলেন সুবা বাংলার মুঘল সুবাদার শায়েস্তা খানের কন্যা। পরিবিবির 1684 সালের আকস্মিক মৃত্যুর কারণে আর বিয়ে হয়নি। এছাড়াও তিনি মুঘল সম্রাট জাহাঙ্গীরের প্রধান স্ত্রী সম্রাজ্ঞী নূরজাহানের নাতনি ছিলেন। বাইরের যে ছোট সমাধিটা দেখছেন, এটা আসলে কোনো একটা শিশুর সমাধি বলা যায়। আসলে আমরা প্রথমে ভেবেছিলাম এটা ওনারই সমাধি হবে পরিবিবির, কিন্তু না, এটা আসলে ওনার সমাধি ছিল না। আর সামনের এই যে মসজিদটা দেখছেন, এটা একটা মসজিদ, এটার নামটা আমি আসলে বলতে পারছি না। আর এটা ছিল পরিবিবির সমাধি। পরিবিবির আসল নাম দুখল রহমত বানু।
তবে পরিবিবির নামটাই অধিক প্রচলিত। তিনি শায়েস্তা খানের কন্যা কিনা তা নিয়ে কিছু ঐতিহাসিক মাধ্যমে দ্বিমত থাকলেও তিনি যে শায়েস্তা খানেরই কন্যা তা স্বয়ং শায়েস্তা খান নিজে বলেছেন। মানুষও দেখেছি আসলে এইখানে উঠেই সব ছবি তুলতে, এখান থেকে কিন্তু ছবি তুললে বাইরের ব্যাকগ্রাউন্ডটা সব পুরোটা দেখা যায়, দেখতেও সুন্দর লাগে। তো আমাদের মোটামুটি ঘোরা শেষ, আমরা শেষের এই গেট দিয়ে বের হয়ে যাওয়ার জন্য আমরা উপর থেকে নিচে নামছিলাম যাতে আমাদেরকে ব্যাক করে না যেতে হয়। তো যেতে যেতে দেখি এখানে একটা অনেক বড় একটা পুকুর, আসলে এই পুকুরে নাকি পরিবিপি গোসল দিতেন। এই জিনিসটা দেখে আমার খুবই ভালো লেগেছে, কারণ এতটা ডিপ ছিল আর এত ঘাস হয়েছে, মানে অনেক বড় পুকুরটা, কতটা পানি থাকতে পারে। আর এখন তো অনেক কিছু তলিয়ে গেছে, তারপরেও কিন্তু অনেকটা ডিপ। এটাকে হামামখানা বলা হতো, যার বাংলা অর্থ হচ্ছে স্নানঘর। আমি আসলে টুকটাক ইতিহাস পড়লাম, কিন্তু এর বেশি আমি আসলে কিছুই বলতে পারছি না, দুঃখিত। আপনারা দেখে নিতে পারেন। আমরা ওখানে কিছু পিকচার ক্লিক করেছিলাম আমাদের নিজেদের মেমোরিজ ক্রিয়েটের জন্য, তো সেগুলো তুলে তারপরে আমরা আবার ভিতরের সাইডটাতে যাই। বাইরের সাইডটা তো দেখেছিলাম, কিন্তু ভিতরেরটা দেখা হয় নাই। তারপরে ভিতরে গিয়ে দেখি এত সুন্দর কারুকাজ ছিল, এখনও যে সেগুলো মানে এতটা সুন্দর আছে, মনে হচ্ছে যে এগুলো বেশি দিনের না। কিন্তু এগুলো তো আমারও হয়তো মায়েরও জন্মের অনেক আগের, কিন্তু দেখে কিন্তু একদমই মনে হচ্ছিল না, জাস্ট রং কিছুটা উঠে গেছে, আবার রং হয়তো করেছে কিন্তু কারুকাজগুলো কিন্তু সেমই আছে। ওইগুলো দেখতে কিন্তু খুবই ভালো লাগছিল। আর এই হিস্টোরিক্যাল প্লেসগুলো দেখা কিন্তু প্রত্যেকটা বাচ্চার, প্রত্যেকটা প্রতিষ্ঠান, স্কুল, হাই স্কুল বা কলেজ, প্রত্যেকটা প্রতিষ্ঠানের উচিত এগুলোতে নিয়ে গিয়ে সেগুলো সম্পর্কে জানানোর। আমাদের জাস্ট বই পড়ে আমরা যতটুকু না জানি, আমরা কিন্তু সামনে দেখে তার থেকে বেশি ভালো জানতে পারবো। আর এটা ছিল এই পুরোটা লালবাগ কেল্লার একটা ম্যাপ, যা সব কিছু লেখা ছিল এখানে। সব কিছু না, মোটামুটি একটা আইডিয়া দেওয়া ছিল কোথায় কি আছে না আছে। এটা একটা সাধারণ একটা ম্যাপ বলা যায়, সাধারণ বললেও ভুল হবে, এটা কিন্তু অনেক সুন্দর একটা ম্যাপ। তারপরে এই তো পুরোটা সময় একসাথে অনেক ঘোরাঘুরি করে দেখে শুনে তারপরে আমরা বের হয়ে যাই। এরপরে আমাদের নেক্সট আরেকটা গন্তব্য আছে, দেখি ওখানে যাওয়া যায় কিনা। তো আমাদের সাথে থাকবেন, দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।